আসসালামু আলাইকুম। ইসরায়েলে নতুন হামলার ঢেউ ইরানের একের পর এক সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত। অসহায় ইসরায়েলের নিরাপত্তা ক্যামেরা হ্যাক, ইরানের হামলায় অচল ইসরায়েলের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হাইফা। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের টেলিফোন আলাপ, ইরান বিষয়ে বিপাকে ওয়াশিংটন। ইরান বলেছে যুদ্ধ বন্ধ না হলে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না। পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম বন্ধের হুমকি ইসরায়েলের। ইরানের হামলায় গোটা ইসরায়েল যেন এখন উদ্বাস্তুর দেশ। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অপারেশন ট্রু প্রমিস 3 এর অধীনে শনিবার সকালে ইরান 18তম অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বিবৃতিতে বলেছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব, দক্ষিণে রাজধানী বীর আল সাবাহ সহ বিভিন্ন শহরের সামরিক স্থাপনা ও কমান্ড সেন্টার গুড়িয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সকালে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ আর ভবনে আগুন লাগার দৃশ্য দেখতে পায় তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরের বাসিন্দারা। বীর আল সাবার একটি সরকারি ভবনে মিসাইল হামলার ভিডিও প্রকাশিত হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে। এই ভবনে ইসরায়েল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ শাখা পরিচালিত হতো। বীর আল সাবা হল ইসরায়েলের বেসামরিক ছদ্মবেশে মূলত একটি সামরিক শহর। এখানে বিভিন্ন বেসামরিক ভবনে মূলত পরিচালিত হয় সামরিক কার্যক্রম। এখানে অনেক ভবন রয়েছে যা দেখতে বেসামরিক, কিন্তু আসলে এগুলো সব সামরিক এলাকা। শহরটি ইসরায়েলের দক্ষিণে নেজেব ডেজার্টে অবস্থিত। এখানে রয়েছে ইসরায়েলের অনেক বড় বড় প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান। ইরান শুক্র এবং শনিবার সকালে এই শহরে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় সফল হামলা পরিচালনা করেছে, যাতে হতবাক বর্তমানে ইসরায়েল। গোপনীয় সামরিক শহরে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া আবারও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। শনিবার সকালে ইসরায়েলের হামলায় ইরান ব্যবহার করেছে শাহেদ 136 নামক আত্মঘাতী ড্রোন ও প্রিসিশন গাইডেড মিসাইল। শাহেদ 136 একটি দূরপাল্লার আত্মঘাতী ড্রোন। রাশিয়া ইরানের কাছ থেকে হাজার হাজার এসব ড্রোন সংগ্রহ করেছে এবং ইউক্রেনে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে এই ড্রোনের সাহায্যে। ইরান এবার ধ্বংসাত্মক এই ড্রোন ব্যবহার শুরু করল ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম লণ্ডভণ্ড করে দেওয়ার পর ইরান এখন একের পর এক ব্যবহার করতে শুরু করেছে তাদের মূল্যবান অস্ত্র। এসব মিসাইল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম অকার্যকর করে দিয়ে এখন নিয়মিতভাবে আঘাত করে চলছে ইসরায়েলের সুনির্দিষ্ট সব লক্ষ্যবস্তুতে। আইআরজিসি বৃহস্পতিবার নতুন করে জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে তারা। এর ফলে তাদের প্রতিটি মিসাইল এখন আলিঙ্গন করতে হবে ইসরায়েলকে। ইসরায়েল কখনো বন্ধ করতে পারবে না এয়ার ডেড সাইরেন্স। আইআরজিসির এই অঙ্গীকারের প্রমাণ দিয়েছে শুক্রবার এবং শনিবার সকালে। শুক্রবার ছিল ইসরায়েলের জন্য আরেকটি দুঃস্বপ্নের দিন। ইরানের শতাধিক প্রিসিশন গাইডেড মিসাইল আঘাত করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ আরও কয়েকটি শহরে। একের পর এক মিসাইলের আঘাতে আগুন ছড়িয়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। এর মধ্যে 40টিরও অধিক মিসাইল আঘাত করেছে হাইফা শহরে। হাইফা হলো ইসরায়েলের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। শুক্রবার হাইফায় ইরানের মিসাইল আক্রমণের পর অচল হয়ে পড়েছে এই বন্দরের কার্যক্রম। বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার শিপিং কোম্পানি মাইরস্ক হাইফায় তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মাইরস্কের এই ঘোষণার পর অন্যান্য সমুদ্রগামী শিপিং কোম্পানিও হাইফা সহ ইসরায়েলের অন্যান্য বন্দর ব্যবহারের বন্ধ ঘোষণা করতে পারে। ইসরায়েল আর্মি স্বীকার করেছে শুক্রবার ইরানের মিসাইল আঘাত করেছে হাইফা বন্দরে, তবে তারা চেষ্টা করছে ইরানের মিসাইল প্রতিহত করার। ইরান শুক্রবার ব্যাপক হামলা চালিয়েছে রাজধানী তেল আবিবের দক্ষিণের হোলন শহরে। এই শহরটি ইসরায়েলের সমরাস্ত্র ও শিল্প প্রযুক্তির শহর হিসেবে পরিচিত। এখানে রয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির অনেক কারখানা ও অস্ত্র গুদাম, অন্যান্য অনেক প্রতিরক্ষা শিল্পের কারখানা এবং গুদাম। এই শহরে রয়েছে কেন্দ্রীয় তেল আবিবের অনেক বড় বড় প্রতিষ্ঠানের কমান্ড সেন্টার বা নিয়ন্ত্রণ কেন্দ্র, যেমন ফিল্ড পুলিশ হেডকোয়ার্টার, টেকনোলজি কন্ট্রোল সেন্টার, হোলন ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ অনেক প্রতিষ্ঠান রয়েছে এখানে। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ক্যামেরা হ্যাক করেছে ইরান। এর ফলে ইরান এখন এসব ক্যামেরার সাহায্যে ইসরায়েলে তাদের মিসাইল হামলা এবং পরবর্তী ভিডিও ফুটেজ ও ক্ষয়ক্ষতির চিত্র লাভ করতে পারছে। ইসরায়েলের নিরাপত্তা ক্যামেরার তথ্য ইরানের হাতে চলে যাওয়াকে একটি বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছে ব্লুমবার্গ। এতে বলা হয়েছে, ইসরায়েলের বিভিন্ন বেসরকারি সংস্থা জড়িত রয়েছে ইসরায়েলের অনেক অঞ্চলে নিরাপত্তামূলক ক্যামেরা পরিচালনার ক্ষেত্রে। তাদের মাধ্যমে ইরান এসব ক্যামেরা ট্যাপিং করার সুযোগ পেতে পারে। গোটা ইসরায়েলের প্রতিটি পথে প্রান্তরে বসানো হয়েছে
হাজার হাজার সার্ভেইলেন্স ক্যামেরা। এসব অনেক ক্যামেরা ইন্টারনেটের সাথেও যুক্ত। তবে ইরান কোন কোন এলাকার এবং কী পরিমাণ সার্ভেইলেন্স ক্যামেরা হ্যাক করেছে ও ট্যাপিং করার সক্ষমতা অর্জন করেছে তা উল্লেখ করেনি ব্লুমবার্গ। ইসরায়েল শুক্রবার হামলা চালিয়েছে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে। তেহরানের কাছে ইরানের একটি ঘাঁটিতে হামলায় কমপক্ষে 9 জন ইরানি সেনা নিহতের কথা জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে শুক্রবার জুমার নামাজের দিন রাজধানী তেহরান, ইস্পাহান, তাবরিজ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে লাখ লাখ ইরানি রাজপথে নেমে ধ্বংস ও মৃত্যুর স্লোগান দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মীর মার্সি বলেছেন, ইরানের পর পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। উর্দু এবং আরবি ভাষায় 15 জুন পোস্টে তারা এই বক্তব্য শুক্রবার ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এর জবাবে ইসরায়েলকে বলেছেন তাদের দিকে চোখ তোলার দুঃসাহস না করার জন্য। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 সহ আরও কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেবল পাকিস্তান নয়, ইরানের পর ইসরায়েলের অন্যতম টার্গেট হল তুরস্ক। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি সামনে রেখে তুরস্ক বর্তমানে নিজেদের রক্ষার প্রস্তুতি শুরু করেছে বলে খবর বেরিয়েছে। এর অংশ হিসেবে সামরিক মহড়া, দীর্ঘপাল্লার মিসাইল কর্মসূচি, সীমান্তে নতুন করে শক্তি সঞ্চয় সহ আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ সময় টেলিফোন আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার বৈঠক নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে। সিএনএন লিখেছে, ইরান ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্রের দুই শত্রু রাষ্ট্রকে আবারও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দিল। আবারও যুক্তরাষ্ট্র বিরোধী এই দুই শক্তির পেছনে অনেক দেশকে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে। আবারও যুক্তরাষ্ট্রের বিকল্প শক্তি হিসেবে নিজেদের হাজির করার চেষ্টা করছে তারা। সিএনএনের খবরে বলা হয়েছে, টেলিফোনে উভয় নেতা ইসরায়েলের তীব্র নিন্দা করেছেন এবং চীনা নেতা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন এই যুদ্ধের জন্য। অপরদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুক্রবার নতুন করে বলেছেন তারা ইরান ইসরায়েল যুদ্ধে জড়াবে না। ইরানের ভাইস প্রেসিডেন্ট মজিদ ফারহানি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে মাত্র একটি টেলিফোন কলে যুদ্ধ বন্ধ করে দিতে পারেন, কিন্তু তিনি সেটি কেন করছেন না আমার জানা নেই। সিএনএন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরানকে তিনি একটি কূটনৈতিক সুযোগ দিতে চাচ্ছেন, আপনারা এখন কি করবেন? জবাবে মজিদ ফারহানি বলেন, যেখানে ট্রাম্প ইচ্ছে করলেই যুদ্ধ মুহূর্তে বন্ধ করতে পারেন, সেখানে আমাদেরকে কূটনীতির সুযোগ দেওয়ার কোনো মানে হতে পারে না। তিনি নেতানিয়াহুকে ফোন দিক যুদ্ধ বন্ধের জন্য, এটাই হলো সবচেয়ে সহজ আর কার্যকর কূটনীতি। শনিবার সিএনএন প্রকাশ করেছে ইরানি ভাইস প্রেসিডেন্টের এই সাক্ষাৎকার। সিএনএন তাকে প্রশ্ন করে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তারা মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে হামলা চালাবে কিনা। জবাবে ইরানি ভাইস প্রেসিডেন্ট বলেন, এটা কেবল একটি পথ, আমাদের আরও অনেক অপশন রয়েছে এর উপযুক্ত জবাব দেওয়ার। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনা শুরু হতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে হামলা বন্ধের নির্দেশ দেন। যুদ্ধ চলা অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না। জবাবে ট্রাম্প শুক্রবার বলেছেন, ইসরায়েলকে এই অনুরোধ করা তার জন্য কঠিন। শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপিয়ান পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকদের বলেছেন, তারা পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না, কারণ তাদের এই কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। গোটা ইসরায়েল যেন এখন উদ্বাস্তুদের দেশ। আশ্রয়ের জন্য দিনরাত যখন ইসরায়েলিরা ছুটছে বাংকার, সাবওয়ে, রেল স্টেশন, টানেল, গ্যারেজ আর বম্ব শেল্টারের দিকে। এ যেন আরেক গাজা, আরেক ফিলিস্তিনিদের চেহারা এখন দেখা যাচ্ছে ইসরায়েলে। বিলাসী জীবনযাপন ছেড়ে লাখ লাখ ইসরায়েলি এখন ঠাসাঠাসি করে বসবাস করছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় উদ্বাস্তে পরিণত হয়েছে গাজার 23 লাখ ফিলিস্তিনি। সবাই মাটির সাথে মিশে গেছে তাদের প্রায় সবার বাড়িঘর। আশ্রয় শিবিরে আশ্রয় নিলেও ইসরায়েলের বিমান হামলা থেকে প্রাণ বাঁচাতে পারেনি অনেক ফিলিস্তিনি। ইসরায়েলের নির্বিচারী ধ্বংস আর লাখ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তুদের জীবনের ট্র্যাজেডি অনুধাবনের জন্য কোনো ক্ষমতা নেই ইসরায়েলিদের। অনেক ইসরায়েলি দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করলেও অনেকেই ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার পক্ষে, কারণ ফিলিস্তিনি মুসলমান মাত্রই তাদের কাছে সন্ত্রাসী, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটাই ছোটবেলা থেকে শেখানো হয় ইসরায়েলিদের। গাজার গণহত্যার মধ্যেও যেসব উগ্র ইসরায়েলি সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করত ফিলিস্তিনিদের হত্যার জন্য, আজ তারাও ফিলিস্তিনিদের মতো আশ্রয় নিয়েছে বাংকারে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলের 1 কোটি জনসংখ্যার প্রায় 80% এখন বাংকারে। যুদ্ধের অনেক আগে থেকে সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন নেতানিয়াহু, তার সরকার, আর্মি ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ সব কর্মকর্তারা। এদিকে দিন দিন ইরানের হামলা তীব্রতর হওয়ায় বাংকারের সংকট দেখা দিয়েছে। সব মানুষের বাংকারে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। সাধারণ মানুষকে আশ্রয়হীন রেখে নিজেরা নিরাপদ বাংকারে অবস্থান করায় ক্ষোভ বাড়ছে নেতানিয়াহু সরকারের প্রতি। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।